রাজ্যপালের এটা একটা উনি যেটা করেছেন, এই যে দুজন বিধায়ক তাদের শপথ তিনি অকারণ জটিলতা করেছেন, বিলম্ব করেছেন, তারপরে সম্পূর্ণ সাংবিধানিক পথে বৈধভাবে অনারেবল স্পিকার বিধানসভায় যা যা ব্যবস্থা নেওয়ার নিয়ে স্পেশাল সেশন যখন চলছিল ঘটনাচক্রে সেই সময় এই বিষয়টা দৃষ্টিগোচর হওয়ায় এবং ডেপুটি স্পিকার তিনি তার বক্তব্য জানানোর পরে হাউস সর্বসম্মতভাবে স্পিকার সাহেবকে দিয়ে ওথ টেকিং করিয়েছে। এ তো খুব স্বাভাবিক ব্যাপার এবং সাংবিধানিক বিষয়। এখন এই গোটা পরিস্থিতিটার জন্য দায়ী তো গভর্নর হিমসেলফ। তিনি দেরি করিয়েছেন, তিনি জটিলতা করেছেন, তিনি কলকাতার বাইরে গিয়ে বসছিলেন। তাকে বারবার বলা হয়েছে একটা নন ইস্যুকে কেন ইস্যু করছেন। দুজন উপনির্বাচনে জয়ী বিধায়ক, দয়া করে তাদের শপথটা বিধানসভা স্পিকারকে বলুন করিয়ে দিতে। সব জায়গায় সেটাই স্বাভাবিক ব্যাপার, কত এর আগেও হয়েছে। উনি জটিলতা করতে গেছেন সেরকম একটা পরিস্থিতিতে, যেটা হয়েছে বৈধভাবে হয়েছে। এবার উনি অসহায়ের মতো একটা নালিশ ঠোকার মতো দিল্লিতে রাষ্ট্রপতিকে জানাচ্ছেন, কিন্তু অনারেবল স্পিকার জানিয়েছেন, তিনিও গোটা বিষয়টা রাষ্ট্রপতি মহোদয়কে জানিয়ে রেখেছেন। আমার মনে হয় রাষ্ট্রপতি মহোদয়ও বুঝবেন যে অকারণে দুজন বিধায়ককে শপথে এই বিলম্ব ঘটিয়ে রাজভবন ঠিক কাজ করেনি। ফলে রাজ্যপাল ওনার মনে হয়েছে চিঠি লিখবেন, ঠেকাতে পারেননি, দেরি করিয়েছেন, জটিলতা করিয়েছেন। তারপর দেখেছেন রাজভবনই অপ্রাসঙ্গিক হয়ে গেছে, শপথ হয়ে গেছে। তা এখন অসহায়ের মতো ওখানে দিল্লিতে চিঠি পাঠাচ্ছেন। এক মাস পরে শপথ নিয়ে আবার নতুন করে কিন্তু একটা শুরু হয়েছে যে যেহেতু আরো 4টি উপনির্বাচন রয়েছে, এরপরেও তো রাজভবনে পাঠাতে হবে, রাজ্যপালের কাছে পাঠাতে হবে স্পিকার বা বিধানসভাকে। সেই ক্ষেত্রেও যদি জটিলতা করেন রাজ্যপাল। দেখুন, মানুষ ভোট দিয়ে বিধায়কদের জেতাচ্ছেন, মানুষ ভোট দিয়ে বিধায়কদের জেতাচ্ছেন বিধানসভায় পারফর্ম করার জন্য। এখানে একটা রুটিন বিষয় ছাড়া রাজভবনের কোনো গুরুত্ব নেই, ভূমিকা নেই। একটা জিনিস বুঝতে হবে, যখন মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার শপথ হয় তখন সেটা রাজ্যপালের হাতে, প্রধানমন্ত্রীর যখন শপথ হয় তখন সেটা রাষ্ট্রপতির হাতে। কিন্তু এই নরেন্দ্র মোদী যখন আবার সাংসদ হিসেবে শপথ নিচ্ছেন তখন প্রোটেম স্পিকারের হাতে লোকসভায় দাঁড়িয়ে। ফলে বিধায়ক হিসেবে যারা আসবেন বিধানসভায় স্পিকার সাহেব তার হাতে শপথের ভার তুলে দেওয়াটা এটা চিরকালীন রীতি। এই বিজেপি গভর্নমেন্ট আসার পর এইসব উৎপাত শুরু হয়েছে। ফলে আবার যদি এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি এরা ঘটাতে চায়, যথাযথ জবাব পাবে। দেখুন, যেটা তদন্তের বিষয় সেখানে কোনো মন্তব্য করব না। তদন্তের পথে চলুক। আমরা শুধু এইটা আশা করব যে সেন্ট্রাল এজেন্সি বিজেপির দ্বারা চালিত না হয়ে তাদের যেটুকু তদন্ত করার সেটা নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠভাবে তদন্ত করবে নির্দিষ্ট জায়গায়। এবার তার বদলে যদি বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আগে থেকে টার্গেট ঠিক করে দেওয়া হয় এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তল্লাশি এইসব গপ্প চলতে থাকে, সেক্ষেত্রে আমাদের আপত্তি ছিল, আপত্তি আছে এবং ভবিষ্যতেও আপত্তি থাকবে। বলছি যে সামনে যে উপনির্বাচনগুলো রয়েছে তার মধ্যে রায়গঞ্জ, বাগদা বা রানাঘাট এই তিনটি জায়গাতেই লোকসভাতে তৃণমূল হেরে গিয়েছে। আবার সেখানে বিধানসভা উপনির্বাচনও হচ্ছে। সেখানেও যদি ফল কোনো মানে যাতে ভালো হয় তার জন্য কি সংগঠনের তরফ থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নাকি প্রার্থীদের ক্ষেত্রে? কারণ পারফরমেন্সের কথা লোকসভার ক্ষেত্রে তুলে আনা হয়েছিল। অতি অল্প সময়ের মধ্যে লোকসভার ভোটের অতি অল্প সময়ের মধ্যে উপনির্বাচনগুলি হচ্ছে। দলের নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব যারা ওখানে প্রচারেও আছেন তারা নির্দিষ্ট রণনীতি তৈরি করে জনসংযোগের পদ্ধতি এবং সাংগঠনিক পদ্ধতি তৈরি করে তারা কাজ করছেন। প্রার্থীদের সঙ্গেও সংগঠনের সেতুবন্ধন করে কাজ করা হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস আশাবাদী যে বিধানসভার উপনির্বাচনে ওই তিনটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদ সমর্থন পেয়ে অনেক এগিয়ে যাবে। মানে বিশেষ হচ্ছে যে রায়গঞ্জ বা বাগদার মতো জায়গা থেকে তৃণমূলের অন্দরেরই
প্রশ্ন উঠছে যে যারা প্রার্থী হোক বা যারা সংগঠনের দায়িত্ব হোক তাদের দেখুন, মধ্যে তালমিলের অভাব থাকছে। দেখুন, যদি কোথাও কোনো রকম সর্বাত্মকভাবে সবাই চেষ্টা করছে, দলও চেষ্টা করছে, প্রার্থীও চেষ্টা করছেন, এবং যথাযথ সমন্বয় রেখেই গোটা বিষয়টা করা হচ্ছে। বরং আমরা বিজেপির তরফ থেকে বিজেপির ভেতরে কোন দল, অন্য প্রার্থী দাঁড়ানো, এইসব খবরাখবর পাওয়া যাচ্ছে। ফলে আমি আবার বলছি, লোকসভা নির্বাচনের অব্যবহতি পরেই এই উপনির্বাচন এসে গিয়েছে, অল্প সময়ের মধ্যে নেমে পড়তে হয়েছে। ফলে যে তিনটে আসন নিয়ে আপনারা প্রশ্ন করছেন, সেখানে সংগঠন, প্রার্থী ইত্যাদি সমন্বয়ের উপর গুরুত্ব দিয়েই জনসংযোগ, এবং একদিকে জনসংযোগ, জনগণের মধ্যে প্রচার, অন্যদিকে সাংগঠনিক যে প্রিপারেশন, সেটা যথাযথভাবে নেতৃত্ব করছেন। মুর্শিদাবাদের রানীনগরে আজকে ক্ল্যাশ হয়েছে, তৃণমূল কংগ্রেসের দুজন কর্মী আহত হয়েছেন। কংগ্রেস সিপিএম দেখুন, ওখানে সিপিএম এবং কংগ্রেসের জোটের ওখানে থাকা কিছু লোকজন তৃণমূলের উপর হামলা করেছে। সেই হামলা থেকে নজর ঘোরাবার জন্য, সেই হামলা থেকে নিজেদের দায় এড়াবার জন্য ওটা তৃণমূলের ঘাড়ে দোষ দিয়ে দু চারটে অপপ্রচার করার চেষ্টা করছে। কিন্তু ওটা তৃণমূলের উপর, আমরা এখনো পর্যন্ত যা খবর পেয়েছি, তৃণমূলের উপর সিপিএম কংগ্রেসের কিছু লোকজন এই হামলা করেছে। আবারও শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা। ইতিমধ্যে TV9-কে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে উনি বলেছেন যে দিদি কোনো সিদ্ধান্ত নিলে অমান্য করার ক্ষমতা আমার নেই। পরিস্থিতি থাকলে 21শে জুলাইয়ে ধর্মতলা তিনি আসতে চান বা আসতে পারেন, এরকম কথাও তিনি বলেছেন। এ প্রশ্নে আমার কোনো মন্তব্যই নেই। আপনি তো গিয়েছিলেন, আপনি মুখ্যমন্ত্রীর দূত হয়ে গিয়েছিলেন। যেমন যদি কেউ, আপনাদের মনে হয়েছে, আপনারা বলছেন আপনাদের বিষয়, তা আপনার যেটা মনে হয়েছে আমি সের উপরে দাঁড়িয়ে আমি কি মন্তব্য করব? শোভন চট্টোপাধ্যায় প্রাক্তন মেয়র, প্রাক্তন মন্ত্রী, তৃণমূলের এককালের অত্যন্ত সক্রিয় প্রথম সারির নেতা, কোন মতিভ্রমে বিজেপিতে গেছিলেন, কিন্তু বিজেপি থেকে অনেক দূরত্ব আগে তিনি তৈরি করে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার অগাধ আস্থা, আমি এই পর্যন্ত জানি। তার সঙ্গে আমার যোগাযোগ আছে, তার সঙ্গে আমার কথাবার্তা হয়, তার সঙ্গে আমার দেখাও হয়েছিল। কিন্তু তিনি কখন দলে ফিরবেন বা তার কবে ফেরাবেন দলের নেতারা, এই টেকনিক্যাল বিষয়গুলো সম্পর্কে কোনো কথা বলার কোনো এখতিয়ারই আমার নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি, তার সঙ্গে আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ব্যক্তিগত দিদি ভাইয়ের সম্পর্ক। ফলে সেখানে কারুর হয়ে কথা বলতে যাওয়া, দূত হয়ে যাওয়া, আলোচনা এগোনো, আমার মনে হয় না এই ধরনের কথাবার্তার কোথাও কোনো অবকাশ আছে। 21শে জুলাই কি মানে আসতে পারেন তিনি মঞ্চে? আমি কিছুই জানি না, গোটা বিষয়টা আমি কিচ্ছু বলতে পারবো না। শোভনদার সঙ্গে আমার একটা ব্যক্তিগত যোগাযোগ, আমি মাঝখানেক আগে তার বাড়ি গেছিলাম, পরবর্তীকালে বৈশাখীর মায়ের প্রয়াণের পর তার পারলৌকিক কাজে আমাকে আমন্ত্রণ করেছিলেন, আমি কিছুক্ষণের জন্য সেখানে গেছিলাম, তারপর আর যাওয়াও হয়নি। এখন তারপরে কি কথা হচ্ছে, কি প্রচার হচ্ছে, তার উত্তর আমি কিভাবে দেব? আমার এই বিষয়ে কোনো বলার কিছু এখতিয়ারও নেই, এবং এই ধরনের নির্দিষ্ট কোনো তারিখ, দিনক্ষণ, প্রক্রিয়া নিয়ে আমি জানি না। আচ্ছা, একটা প্রশ্ন করছি, সামনে 21শে জুলাই, ইতিমধ্যে আমরা গতকাল দেখলাম যে তৃণমূল ভবনে সুব্রত বক্সির নেতৃত্বে একটা প্রস্তুতি বৈঠক চলল। গত 2 বছর ধরে আমরা দেখেছিলাম যে ক্যামাক স্ট্রিট অফিসের একটা তারা উদ্যোগ নিচ্ছেন, কোন কোন নেতারা প্রস্তুতি সভায় যাবেন জেলায় জেলায়, সেইগুলো তালিকা এসেছিল। সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি মানে ছিল, মেটেরিয়াল ছিল। তাহলে কি এবার কি 21শে জুলাইয়ের রাশ দলের প্রবীণদের হাতে, মানে নবীনরা কোথায়, এই প্রশ্নটা তো নিশ্চয়ই। 21শে জুলাই 1993 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকরা করে থাকেন। এখনো শহীদ দিবস 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরাই আয়োজন করেন। শহীদ প্রণাম, শহীদ তর্পণ, সমাবেশ প্রত্যেক বছর 1993 সালের পর থেকে হয়ে আসছে। 1993 সালে সিপিএম এর পুলিশ এবং ক্যাডারদের হাতে যে গণহত্যা হয়েছিল, তারপর থেকে 1993 সালের পর থেকে এই 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরাই করে আসেন, তারাই করছেন। এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরাই করছেন, তৃণমূল কংগ্রেসের সৈনিকরাই করছেন, তৃণমূল কংগ্রেসের সেনাপতিরাই তত্ত্বাবধান করছেন। গত 2 বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের একটা তৎপরতা। আপনার কাছে কোনো লিখিত সার্কুলার আছে বিষয়ে?
যদি না থাকে তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন যে আপনি কোথায় বসে কথা হয়েছে, কোথায় বসে হয়নি, আপনি জানছেন কি করে? আচ্ছা দাদা, চোপড়ায় কিন্তু ভিডিও আরো বেশ কিছু ভিডিও আসছে যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন এরকম অত্যাচারের ঘটনা ইত্যাদি। এর মধ্যে দোর্দণ্ড প্রতাপ যে হামিদুর ঘনিষ্ঠ নেতা জেসিবি, তাকেও কিন্তু খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই বিষয়টাকে যদি একটু বলেন। জেসিবি কে পাওয়া যায়নি মানে? না, জেসিবির কথা বলছি না, বলছি জেসিবির ঘটনার পর এখনো পর্যন্ত কিন্তু প্রচুর ভিডিও আসছে সামনে। আরে যে চোপড়ায় খারাপ ঘটনা ঘটেছে, সামনে এসছে, পুলিশ অ্যাকশন নিয়েছে, মূল অভিযুক্তকে অ্যারেস্ট করেছে, তার সঙ্গী সাথীদের তল্লাশি চলছে, পাওয়া গেছে, তাদের একজনকে অ্যারেস্ট করেছে, আরো কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে পুলিশ খুঁজছে, নিগৃহীতাকে পুলিশ প্রোটেকশন দিয়েছে, পুলিশকে সোকস করে তদন্ত চলছে। এর থেকে বেশি আর কি করবে? যা যা করণীয় সবই হচ্ছে। তৃণমূল নেতা মোহাম্মদ খালেদের বিরুদ্ধে অভিযোগ, যেটা জমি দখলের অভিযোগ রয়েছে, জমি দখল ছাড়াও বিরোধীরা অভিযোগ তুলছে কেন গ্রেফতার করা হয়নি, কেন কি করে কোটি টাকা মালিক হয় মোহাম্মদ খালেদ। তো এগুলো তো সিপিএম জমানায় যেগুলো হয়েছে, যেগুলো বিজেপির রাজ্যে হচ্ছে, সেখানে গিয়ে জিজ্ঞেস করুন না। এখানে তো গ্রেফতার হয়েছে, এখানে তো ব্যবস্থা নিয়েছে। একটা ঘটনা ঘটেছে, জানা গেছে যে এই ব্যক্তি এই অন্যায় কাজ করছে, পুলিশ ব্যবস্থা নিয়েছে। ব্যবস্থা নেয়ার পরও যারা প্রশ্ন তোলেন তারা তাদের সময় কি করেছেন, তাদের রাজ্যে কি করেছেন। বিজেপি বিলকিসের ধর্ষণকারীদের, বিলকিসের পরিবারের খুনিদের জেলের গেট খুলে দিয়ে গলায় মালা পরিয়ে ছেড়ে দিয়েছে, সুপ্রিম কোর্টকে ধরে আনতে হয়েছে। লজ্জা করে না? তাদেরকে আবার প্রশ্ন তুলছেন তারা, লজ্জা করে না? সিপিএম জমানায় বা সিপিএম এর হাতে বিজন সেতু থেকে পুরনো সাঁইবাড়ি নাম পরিবর্তন করে নেতারা সব 34 বছরের মন্ত্রিসভায় ছিলেন, গণহত্যার নায়করা। লজ্জা করে না? এদের কাছ থেকে তৃণমূল কংগ্রেস শিখবে? এক সময় আপনি পার্কিং নিয়ে সরব হয়েছিলেন এবং এখনো যেটা দেখা যাচ্ছে বেআইনি পার্কিং শহরে, যেখানে টাকার হিসেব রাখার মেশিন উঠাও, প্রতিদিন কোটি কোটি টাকার হিসেব নেই, কার অঙ্গুলি হেলনে এই সমস্ত বেআইনি পার্কিং চলছে কলকাতা শহরে? এই নিয়ে এগুলো যেখানে মুখ্যমন্ত্রী নিজে, যার কাছে অভিযোগ গেছে এবং মুখ্যমন্ত্রী যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন, তারপরে এই প্রশ্নটাই বা থাকে কি করে, আর উত্তরই বা আমি দেবো কেন? যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং কোথাও যদি এই নিয়ে খারাপ কাজ হয়ে থাকে, তিনি পুলিশকে বলছেন ব্যবস্থা নাও, পুলিশকে বলছেন থামাতে হবে, পুলিশ সেই মতো ব্যবস্থা নিচ্ছে। আরেকটা বিষয় গত কয়েকদিন ধরে খুব উঠে আসছে, উঠছে, কিন্তু আজকেও কামারহাটি পুরসভায় বস্তি উচ্ছেদ করতে গেছিল, 4 জন কাউন্সিলর গেছিলেন, তাদেরকে ফিরে আসতে হয়। আর একটা সংখ্যা যোগ করি, বারাসাতে একটা অভিযোগ হচ্ছে সরকারি জমিতে তৃণমূলের একটা দোতলা অফিস হয়েছে এবং সেটা নিয়েও বিরোধীরা প্রশ্ন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে সরকারি জমিতে অবৈধভাবে যারাই দখল করবে, এবং সেখানে যদি রাজনীতি থাকে, রাজনৈতিক দলও থাকে, অন্য দল করেছে সে খবর আমরা পেয়েছি। যদি কোথাও তৃণমূলের কেউ অন্যায় করে থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনকে বলেছেন ব্যবস্থা নিতে। যদি ঠিকঠাক দেখা যায় যে সত্যি ওটা বৈধ, তাহলে বৈধ। যদি দেখা যায় অবৈধ, পুলিশ প্রশাসন যথাসময়ে ব্যবস্থা নেবেন। উচ্ছেদের ক্ষেত্রে কিছু কিছু এলাকায় কিছু বাস্তব সমস্যা চলে আসে, যে তারপরে স্থানীয়ভাবে এক একটা এলাকায় এক এক ধরনের সমস্যা আছে। তো ফলে সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশকে অগ্রাধিকার দিয়ে পুলিশ প্রশাসন বাস্তবসম্মতভাবে কিভাবে সমস্যাটার সমাধান করা যায় সেটার প্রক্রিয়াগুলো, আলোচনাগুলো চালাচ্ছে। বুলেট মির্জা গ্রেপ্তার হলেন শেষ পর্যন্ত, মল্লারপুরের যে নেতা, যার ভিডিও পাওয়া গেছিল বেল্ট দিয়ে মারধর করছেন, তাকে গ্রেপ্তার করা হলো শেষ পর্যন্ত, জামিনও পেয়ে গেলেন পুলিশ। দেখুন, পুলিশ যদি আজকালকার দিনটা আপনারা একটু বুঝবেন, আগে যেটা ছিল, আগে এত ফোনে ক্যামেরা, মিডিয়া, সোশ্যাল মিডিয়া ছিল না। এখন আগে মানে এমন অনেক ঘটনা আছে, এখন যেমন পাড়ায় পাড়ায় কেউ কাউকে ধাক্কা মারলেও সেটা ভাইরাল হয়ে যাবে, একটা সেন্সেশন তৈরি হয়ে যাবে। এখন কোথাও হাতাহাতি হলেও সেটা ভাইরাল। ফলে পুলিশও ব্যবস্থা নিচ্ছে। তো পুলিশ এই নয় ব্যবস্থা নিচ্ছে না, পুলিশ পরপর ব্যবস্থা নিচ্ছে। এখন দৃশ্যমানতা অনেক বেড়ে গেছে। এখন আপনার আমার যদি কোথাও তর্ক হয়, কোনো পাড়ার কোনো কোণে দাঁড়িয়েও তর্ক হয়, সেটা সমাজ মুহূর্তে জেনে যাচ্ছে। ফলে পুলিশের কাজ বাড়ছে, স্বাভাবিক।
ভালো, এবং পুলিশ সেই মতো সেই অনুপাতে ব্যবস্থাও নিচ্ছে। কোনো ব্যক্তি তিনি একজনকে অন্যায়ভাবে মেরেছেন, গরিত অপরাধ করেছেন, তিনি আবার একটা কারণ দিচ্ছেন তার কাছে টাকা পেতাম তাই, কিন্তু তাকে মারতে কে বলল? সেই মারের ভিডিও সামনে এসছে, পুলিশ ব্যবস্থা নিয়েছে, কোর্টে প্রডিউস করেছে, যা হয়েছে কোর্টে হয়েছে। ফলে আইনের পথে চলবে, পুলিশও ব্যবস্থা নিয়েছে। এরকমই আরিয়াদায় জয়ন্ত সিং, তিনি যদিও বুধবারই গ্রেপ্তার হয়েছেন, আরো বেশ কিছু অভিযোগ সামনে আসছে। 2023-এ গুলি চালানোর অভিযোগ তৃণমূল বলছে। এইরকম নেতা বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে জয়ন্ত সিং বা এদের মধ্যে। দেখুন, ঠিক যেভাবে বউবাজারে রশিদ খান তৈরি হয়েছিল, যে আরডিএক্স বোঝাই করে একটা রাইটার্স আর লালবাজারের পাশের বাড়িতে বিস্ফোরণে শতাধিক হতাহত হয়ে গেল, যেভাবে মজিদ মাস্টার তৈরি হয়েছিল, যেভাবে বিজন সেতুর উপর 17 জন আনন্দমার্গী সন্ন্যাসিনীকে পিটিয়ে মারা লোক তৈরি হয়েছিল, যেভাবে ডিসি পোর্ট বিনোদ মেহতাকে দেহরক্ষী সহ পিটিয়ে এবং কুপিয়ে পুড়িয়ে জ্যান্ত খুন করার লোক তৈরি হয়েছিল, বাংলায় তো এগুলো সিপিএম এই কালচার, পুরনো দিনের কালচার তৈরি করে দিয়ে গেছিল। অন্য রাজ্যে তো এগুলোই হয়। এখানে অনেক কমানো গিয়েছে, অনেক কম হচ্ছে না এখন। তার মধ্যেও বিচ্ছিন্নভাবে যদি কোনো এলাকায় কোনো দাদাগিরি কেউ করে থাকে, পুলিশ প্রশাসনকে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন যথাযথ ব্যবস্থা নিতে। আর একটা অন্য প্রশ্ন, ছানি নিয়ে যে ঘটনাগুলো ঘটলো, আবার বলছে সোমবার বোধহয় অস্ত্রোপচার করতে হবে। দেখুন, এটা নিয়ে রাজনীতির কোনো জায়গাও নেই, বলারও কোনো অবকাশ নেই। আমরা অতীতে ওই ধরনের ঘটনার কিছু নজির দেখেছি। কেন হয়েছে, কেন এই ধারণা তৈরি হলো, এটা পুরোটাই চিকিৎসকদের বিষয়। যারা চক্ষুরোগ বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, তারা ছাড়া এই ব্যাপারে মন্তব্য করাটা খুব মুশকিল। একটা কোনো সৎ উদ্দেশ্যেই, মহৎ উদ্দেশ্যেই শিবিরটা হচ্ছিল। তারপরে যদি কারুর কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কেন হয়েছে এটা তো শুধু রাজনৈতিক তরজা দিয়ে হবে না। এটা চক্ষু বিশেষজ্ঞ যারা, তারা দেখে বিস্তারিতটা বলতে পারবেন। এই নিয়ে কোনো মন্তব্য করছে না। আর একটা বিষয় হচ্ছে, মহুয়া মৈত্রকে নিয়ে আবার একটা অভিযোগ উঠছে যে তিনি জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে একটি মন্তব্য করেছেন, তারাও সুমোটো কগনিজেন্স নেবে জানাচ্ছে। আরে মহুয়াকে এত এরা ভয় পায়, মহুয়াকে এতটা গুরুত্ব দেয় যে এর আগে লোকসভা থেকে মহুয়ার কণ্ঠরোধ করার জন্য মহুয়াকে বার করে দেয়া, একতরফা কোনো ন্যায় বিচার না করে এজেন্সি লাগানো, এত সব করার পরও কৃষ্ণনগরের মানুষের ভোটে আবার মহুয়া সংসদে ফিরে গিয়েছে, লোকসভায় ফিরে গিয়েছে। শুধু নয়, আবার প্রধানমন্ত্রীকে তার মুখোমুখি হওয়ার ভয়ে পালিয়ে যেতে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মহুয়াকে টার্গেট করে এরা একটু সব করবে। যে মহুয়াকে হারাবার জন্য ওর কেন্দ্রে দুবার গেছিলেন নরেন্দ্র মোদী, হারাতে পারেননি, আর লোকসভায় মহুয়া বক্তৃতা করতে উঠে দাঁড়ানোর পর সেই শখ সহ্য করতে না পেরে নরেন্দ্র মোদীকে পালিয়ে যেতে হয়। ফলে তার শাখা সংগঠন, গণসংগঠন, সরকারি এই দলদাস কমিশনগুলো তার হয়ে একটু কাজকর্ম করবে, তো স্বাভাবিক। সমুদ্র সাথী প্রকল্প মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, একটা বিতর্ক উঠছে যে কথা ছিল যে 2 মাস সমুদ্রে যাওয়া যায় না, সেখানে একটা 5,000 টাকা করে দেওয়া হবে, কিন্তু প্রচুর মৎস্যজীবীরা জানাচ্ছেন যে প্রকৃত মৎস্যজীবীদের হাতে এটা পৌঁছচ্ছে না। না, এটা প্রকল্প শুরু করতে গেলে কিছু এরকম ধরনের কারণ এটা মনে হতে পারে, কিন্তু বিষয়টা আদৌ তা নয়। যথাযথ সমীক্ষা করে সেই জায়গায় সমুদ্র সাথী প্রকল্প চালু হচ্ছে, কারণ যাতে মৎস্যজীবীরা যে 2 মাস সমুদ্রে যেতে পারেন না, আর্থিক অনটনে যাতে না পড়েন, মুখ্যমন্ত্রী প্রজেক্টটা করে দিয়েছেন। ফলে আগে মৎস্যজীবীদের, দেখুন এত বছর ধরে চলে এসছে, মৎস্যজীবীদের কোনো একটা পরিচয়পত্র পর্যন্ত ছিল না। সেগুলো পর্যন্ত নথিভুক্ত মৎস্যজীবী পরিচয়পত্র, এই সব প্রসেসটা এখন প্রশাসনকে করতে হচ্ছে। ফলে হঠাৎ যদি কারোর মনে হয় যে এটা এই ওটা ওই, কেউ রাজনীতির জন্য রাজনীতি করেন, কেউ অভিযোগের জন্য অভিযোগ করেন, আবার কারোর ক্ষেত্রে যদি কোনো ন্যায্য অভিযোগও থাকে, প্রশাসন সেগুলো দেখছে। আগে এত বছর ধরে মৎস্যজীবী পেশায় ক বছর আছেন, ক প্রজন্ম আছেন, কখনো কেউ ভেবেছে মৎস্যজীবীদের জন্য যে তাদের একটা সচিত্র পরিচয়পত্র হোক, তারা বৈধ মৎস্যজীবী সেই জায়গাটা আসুক? কখনো মনে হয়েছে যে তারা সমুদ্রে যেতে পারবেন না বলে তাদের আর্থিক সাহায্য দেওয়া হোক? এগুলো তো মমতা ব্যানার্জির প্রশাসন করছে। ফলে শুরুর সময় যদি কোথাও কারুর কোনো কিছু মনে হয়ে থাকে, একটু সময় দিন, সব ঠিক হয়ে যাবে।
বলছি বর্ষাটা সবে এসছে, কিন্তু বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই ডেঙ্গি খবর পাওয়া শুরু হয়েছে। জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ এসব। দেখুন, এই ডেঙ্গি বিষয়টা রাজ্য সরকার পুরসভা কড়া হস্তে মোকাবিলা করছে, কিন্তু সেখানে আমার আপনার আমাদের সবার কিছু করার আছে। আমি থাকবো ছতলার ফ্ল্যাটে, আমার গাছের টবে আমার অমুক আমার তমুকে জল জমে থাকবে, এটা কি করে সরকার বা প্রশাসন, পুরসভা, পঞ্চায়েত কিভাবে যাবে? সামগ্রিকভাবে পুরসভা পঞ্চায়েত নজরদারি করছে, ক্যাম্পেন করছে, কিন্তু নাগরিকরা আমরা সবাই যদি সচেতন না হই, নিজের নিজের ব্যক্তিগত মালিকানার এলাকায় যদি মশার জায়গাটাকে রুখবার জন্য আমরা জমা জল বন্ধ না করি, তো তাহলে এই ধরনের কিছু, ফলে আমাদের ধারাবাহিক সচেতনতার প্রচার চালিয়ে যেতে হবে। একটা লাস্ট দাদা, অজলডোবা ট্যুরিজমের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা, ডেস্টিনেশন হিসেবে উঠে এসেছে, কিন্তু সেখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে জঙ্গলের জমি দখল করে নিয়ে সেখানে রিসোর্ট হচ্ছে আর কি, এবং এই বিষয়টা নিয়ে অনেকে অভিযোগ করছে। আলাদা আলাদা করে টুকরো টুকরো অভিযোগের কি আছে? কোথাও কিছু অসুবিধা হচ্ছে বলে তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ যাচ্ছে বলেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনকে গোটাটা খতিয়ে দেখতে বলছেন। যেখানে মুখ্যমন্ত্রী শীর্ষ স্তর থেকে তিনি অভিযোগগুলো পেয়ে খতিয়ে দেখতে বলছেন এবং সেই প্রসেস শুরু হয়েছে, এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি এলাকার বহু জমি কিভাবে কোন দিকে গেল প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, তাহলে আজকে এ পাড়া নিয়ে একটা অভিযোগ করা, কালকে ওই গলি নিয়ে একটা অভিযোগ করা, কালকে ওই মাঠ নিয়ে একটা অভিযোগ করা, এগুলোর কি যৌক্তিকতা আছে? মুখ্যমন্ত্রী যেখানে গোটা বিষয়টার গুরুত্ব দিয়ে বিচার করে তদন্তের নির্দেশ দিয়েছেন, তদন্ত চলছে। যে উপনির্বাচনেও প্রশাসনকে কাজে লাগিয়ে জেতানোর চেষ্টা করা হচ্ছে, এই অভিযোগ লোকসভার পর আবার বিধানসভার ক্ষেত্রেও বিরোধী দলনেতারা। আমি মাননীয় বিরোধী দলনেতাকে বলবো যে এই পরাজয়টা কেন্দ্রের নির্বাচন কমিশন দেখছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আপনাদের সংগঠন হারছে, আপনাদের জনসংযোগের সমস্যা, আপনাদের গোষ্ঠীবাজি, ফলে নাচতে না জানলে উঠোন বাঁকা, হারবে ধরে এই ধরনের কাঁদুনি গাওয়া চলছে। আমি মাননীয় বিরোধী দলনেতাকে অনুরোধ করব, এত কথা না বলে অবিলম্বে 1 ডজন সস্তায় পাবেন 12টা রুমাল একসঙ্গে কিনুন, কারণ দিলীপ ঘোষের চোখ দিয়ে বড় বেশি জল পড়ছে। দিলীপ ঘোষের চোখ দিয়ে জল পড়ছে, তিনি অপমানিত, তিনি উপেক্ষিত। ফলে 1 ডজন রুমাল কিনে আগে বিরোধী দলনেতা দিলীপ ঘোষের সঙ্গে দেখা করুন, ঘরের ঝামেলা ঘরে মেটান, ব্যর্থতা দিয়ে নাচতে না জানলে উঠোন বাঁকার যুক্তি, এই দিয়ে আপনাদের ব্যর্থতা থামানো যাবে না। गवर्नर सीवी आनंद बोस जो है वोट टेकिंग इशू को लेकर थोड़े से खफा है, उन्होंने प्रेसिडेंट को इसे लेकर। देखिए, ये जो सिचुएशन हुआ ओथ टेकिंग, इसका जिम्मेदारी किसका है? ऑनरेबल गवर्नर साहब का है। उन्होंने कॉम्प्लिकेशंस क्रिएट किया, उन्होंने डिले किया, पब्लिक वोट दे दिया एमएलएस को परफॉर्म करने के लिए असेंबली में, और राजभवन वो सिचुएशन वो तो जटिल कर दिया था। तो अभी क्या हुआ, पूरा कॉन्स्टिट्यूशनल वे से, पूरा लीगल वे से वो वोट टेकिंग हो गया। तो गवर्नर साहब का ये जो स्ट्रेटेजी था डिले करने का, कॉम्प्लिकेशंस बढ़ाने का, ये तो फेल कर गया। इसीलिए अभी वो प्रेसिडेंट साहिबा से वो खत लिख रहा है, लेकिन हमारा स्पीकर साहब भी पहले से प्रेसिडेंट साहिबा को पूरा इन्फॉर्म करके रखा। राज्य के कैबिनेट मिनिस्टर और कोलकाता के मेयर फिरहाद हकीम का एक देखिए हमारा फिरहाद हकीम का कोई बयान का 1 लाइन और 2 लाइन लेकर भाजपा पॉलिटिक्स कर रहा है। हमारा पार्टी सेकुलर है, ममता दीदी का लीडरशिप और आइडियोलॉजी में हम लोग चलते हैं, और फिरहाद हकीम के बारे में कुछ बोलने से पहले एक बार उसका काली पूजा में जाइए। वो चेतला में चेतला अग्रणी क्लब का जो बड़ा काली पूजा था ना, वो फिरहाद हकीम का हाथ से वो काली पूजा ऑर्गेनाइज, वो मेन ऑर्गेनाइजर है। फिर दुर्गा पूजा, बहुत पॉपुलर दुर्गा पूजा चेतला अग्रणी का। तो जिस आदमी ने, वो हो सकता है मुस्लिम, लेकिन
दूसरे सब धर्म से वो रेस्पेक्ट करते हैं। हम जन्म से हिंदू है, लेकिन हम दूसरे सब धर्म से हम रेस्पेक्ट करते हैं। तृणमूल कांग्रेस ये सेकुलरिज्म और दूसरे धर्म का रिस्पेक्ट करने का पॉलिटिक्स करता है। फिराद हकीम के बारे में कुछ बोलने से पहले ये भाजपा वाला कुछ डिस्टॉर्टेड सेंटेंस को लेकर आप कुछ वो उसका जो बोल रहे हैं वो आप पहले फिराद हकीम का दुर्गा पूजा और काली पूजा ये दो पूजा विजिट करके आइए, फिर ये बात होगा। दादा, हाथरस इंसिडेंट जो है उसका मेन एक्यूज देव प्रकाश मधुकर को अरेस्ट कर लिया गया है, जबकि भोले बाबा अभी तक नहीं। देखिए, ओरिजिनल मेन एक्यूज तो होना चाहिए भोले बाबा। वहां से जो भी इंफॉर्मेशन आ रहा है वो मेन एक्यूज तो हो चाहिए भोले बाबा। वो तो अभी डामी एक्यूज बन गया है। दूसरे एक आदमी को अरेस्ट करके वो मेन एक्यूज दिखा रहा है, लेकिन मेन एक्यूज तो होना चाहिए भोले बाबा। तो भोले बाबा का तो ये सब एलिगेशन आ रहा है, भोले बाबा का तो पूरा प्रोटेक्शन दे रहा है यूपी का गवर्नमेंट। तो भोले बाबा को नाम तो एफआईआर में एक नंबर पे होना चाहिए था, लेकिन दूसरे एक शैडो, एक डामी एक्यूज बनाकर भोले बाबा को रिहाई देने का ओरिजिनल कॉन्स्पिरेसी, ओरिजिनल फेलियर को वो कवर करने का, डाइवर्ट करने का कोशिश कर रहा है एडमिनिस्ट्रेशन। भोले बाबा ने फाइनली ये बोला है कि जो भी कल्प्रिट है इस इंसिडेंट के उनको बख्शा नहीं जाएगा। तो भोले बाबा किधर है? तो उनको तो उनका आश्रम में ऐसा हुआ था, उनका प्रवचन सुनने के लिए लोग जो आया था, तो वो तो वहां पर रेस्क्यू में तो उनका देखा नहीं गया। वो तो खड़ा होना चाहिए। अगर वो रियल गुरु है, अगर वो रियल भगवान है, अगर वो रेस्पेक्टेबल पर्सन है, तो रेस्क्यू में तो उनका खड़ा होना चाहिए था। वो भाग गए थे क्यों? अभी वो पॉलिटिकल शेल्टर लेकर दूसरे किसी कॉन्स्पिरेसी में वो खुद को बचाने के लिए वो इसी तरह सब स्टेटमेंट बाजी कर रहे हैं। ओके, थैंक यू। দেখুন, আমাদের মেয়র, সিনিয়র মন্ত্রী, তৃণমূলের সিনিয়র নেতা ফিরাদ হাকিমের একটি বক্তব্য নিয়ে বিজেপি অত্যন্ত কুৎসার রাজনীতি করছে এবং বিকৃত করছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্মনিরপেক্ষতা এবং পরধর্ম সহিষ্ণুতা, আমরা এই নীতিতে বিশ্বাস করি, এই নীতিতে চলি। আমরা কোনো ধর্মে জন্ম নিতে পারি, কিন্তু আমরা অন্য ধর্মকে শ্রদ্ধা করি, সম্মান করি, মিলেমিশে থাকি। ফিরাদ হাকিম একজন মানুষ হতে পারেন তিনি ধর্মে মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন, কিন্তু যারা তাকে সমালোচনা করছেন তারা মনে রাখুন, চেতলা অগ্রণীর অত বড় কালী পুজো, অত বড় দুর্গা পুজো, এগুলো কিন্তু ফিরাদ হাকিম করেন এবং করান। তিনি কালী পুজো, দুর্গা পুজো শুধু উদ্যোক্তা নয়, শীর্ষ সংগঠক নয়, সেগুলো কত বড় আকারে হতে পারে, কত মানুষের আকর্ষণের কেন্দ্রে যেতে পারে, তিনি তার অন্যতম নায়ক। ফলে কোনো জায়গায়, কোনো পরিস্থিতিতে, কোনো বক্তব্যের কোন অংশের একটা লাইন থেকে কি মানে হয় আর একটা শব্দ থেকে কি মানে হয়, এই বিকৃত প্রচার করা ঠিক নয়। উনি ধর্মে মুসলমান, কিন্তু অন্য সব ধর্মকে উনি শ্রদ্ধা করেন। আমি আবার বলছি, ফিরাদ হাকিমকে নিয়ে কিছু বলার আগে যান, আগে ওনার কালী পুজো, ওনার দুর্গা পুজো দাঁড়িয়ে দেখে আসুন, ওনার এলাকায় ঘুরে আসুন, তারপর এসব কথায় কেউ কান দেবেন।